আসসালামু আলাইকুম, নমস্কার। সাথে আছি মিম চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার ক্ষমতার পালাবদল, পাকিস্তানের কৌশলগত উত্থান ও ভারতের ভূ-রাজনৈতিক সংকট। সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ক্রয়ের উদ্যোগ। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুর ক্রয় করছে বাংলাদেশ। ইরান ভয়ঙ্কর ড্রোন শাহাদেব তৈয়ার করছে, যা ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। ইরানকে পারমাণবিক প্ল্যান্ট চালু করতে দেবে না ইসরায়েল। সংবাদ শিরোনামের পর এখন শুনুন বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার একটি সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি উল্লেখ করেছে যে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার একটি সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য গণতান্ত্রিক অংশীদারদের সাথে গঠনমূলক যোগাযোগ বজায় রেখেছে। কমিটি আরও উল্লেখ করেছে যে ২০২৪ সালের অগাস্টের ঘটনার পর বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে কমিটি বলেছে, ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক, বাস্তবসম্মত, পারস্পরিক উপকারী এবং দূরদর্শী সম্পর্ক বজায় রেখে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত কৌশলগত স্বার্থের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়েও জড়িত। কমিটি অবশ্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়াকে ভারতের সভ্যতামূলক নীতি এবং গুরুতর দুর্দশার পরিস্থিতি বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ভারত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রভাব থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আলাদা করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সেই লক্ষ্যে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিও সমর্থন জানিয়েছে। আমাদের সমর্থন জানানোর সময় ভারত সরকার জোর দিয়েছে যে আমাদের নীতিগুলি জনমুখী এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্য নয়। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন, পাকিস্তানের উত্থান ও ভারতের বিচ্ছিন্নতা। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একসময়কার আঞ্চলিক শক্তি ভারতের অবস্থান দুর্বল হয়েছে এবং পাকিস্তান কৌশলগত দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নেতাদের পছন্দ করেন যারা সাহসী এবং শক্তিশালী। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছিল, ভারত চাইছিল যুদ্ধ থামিয়ে দিতে, কিন্তু পাকিস্তান আচমকা পাল্টা হামলা চালায় এবং ভারতের চেয়ে অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদেরকে পরাজিত করে। ট্রাম্প এই সাহসিকতায় মুগ্ধ হন। ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের বৈঠকে পাকিস্তানের অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব তুলে ধরা হয়। বিরল মৃত্তিকা ও খনিজ সম্পদের কারণে এবং গ্লোবাল সাউথের ক্রিপ্টো নেতা হওয়ার সম্ভাবনার কারণে পাকিস্তান অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভারতকে পরাজিত করার মাধ্যমে পাকিস্তান প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একজন বিশ্বস্ত অংশীদার হতে পারে। ভারতের ভুলগুলো আসলে কী ছিল? এই সময় ভারত পরপর কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে। রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধরত, ভারত তখন তাদের কাছ থেকে বেশি বেশি তেল কেনে। ট্রাম্প এটাকে রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করা হিসাবে দেখেন এবং খুব রেগে যান। ট্রাম্প যখন ভারতকে চাপ দিতে শুরু করেন, ভারতের নেতারা তখন উল্টো রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে শুরু করেন। তারা ভাবেন আমেরিকা তাদের ছাড়া চলতে পারবে না। ট্রাম্প রেগে গিয়ে ভারতের পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বসিয়ে দেন। এর ফলে আমেরিকায় ভারতের জিনিস বিক্রি ৪০% কমে যায়।
এত কিছুর পরও ভারত হুঁশ না ফিরিয়ে উল্টো আমেরিকার কাছ থেকে উন্নত যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে দেয়। ভারত যখন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল, তখন পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্পের পছন্দের আরও অর্থনৈতিক ও সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ভারত যখন শুল্ক নিয়ে দর কষাকষি করার চেষ্টা করছিল, তখন ট্রাম্প পাকিস্তানকে দীর্ঘ প্রতীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি F-16 আপগ্রেড ও সামরিক প্যাকেজ অনুমোদন করেন। এই প্যাকেজের ফলে পাকিস্তান নামমাত্র খরচে তাদের 50টিরও বেশি অত্যাধুনিক F-16 বিমানকে আরও 15 বছরের জন্য সচল রাখতে সক্ষম হয়। এই সামরিক ও অর্থনৈতিক সাফল্যের ফলস্বরূপ পাকিস্তান এখন আঞ্চলিক ভূ-রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। ভূ-রাজনৈতিকভাবে পাকিস্তান এখন চীন ও বাংলাদেশের সাথে একটা অনাবিষ্ঠানিক জোট তৈরি করে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। পাকিস্তানের চতুর কৌশলের কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়াড জোট কার্যত গুরুত্ব হারিয়েছে। এখন বিরল মৃত্তিকা সম্পদ থেকে শুরু করে আরব সাগর ও পারস্য উপসাগরের সামরিক অভিযানের জন্য পেন্টাগন থেকে পাকিস্তানকে কল করা হচ্ছে। সার্বিক বিশ্লেষণে দেখা যায়, এই নাটকীয় পট পরিবর্তনে ভারত ইতিহাসের এই মুহূর্তে সবচেয়ে বেশি অপ্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সুরক্ষাই যে জাতীয় সুরক্ষা, এই বিষয়টি প্রমাণিত হয়েছে। পাকিস্তান যখন আন্তর্জাতিক খেলায় মুখ্য ভূমিকা পালন করছে, ভারত তখন খেলার মাঠের বাইরে দাঁড়িয়ে অন্যদের বিজয় দেখছে। সামরিক সক্ষমতা বাড়াতে নতুন আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার কেনার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নতুন আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করে তাদের অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করার পথে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগটি সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের অভিযানে গতিশীলতা, সুরক্ষা ও সমন্বয় সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। টেন্ডারের আওতায় একাধিক ধরনের যান অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড এপিসি, এপিসি অ্যাম্বুলেন্স, রিকনাইসেন্স ভেহিকল এবং কমান্ড পোস্ট ভেহিকল। এসব বহুমুখী যান সংযোজনের মাধ্যমে সেনা পরিবহন, যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ, চিকিৎসা সহায়তা এবং কমান্ড ব্যবস্থাপনার দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও এসব যানবাহনের বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে পুরো প্রকল্পটি সেনাবাহিনীর সাজোয়া সক্ষমতায় একটি সমন্বিত ও বড় ধরনের উন্নয়ন নির্দেশ করে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তুরস্ক থেকে এসব এপিসি সংগ্রহ করা হতে পারে। আধুনিক ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সাজোয়া যান উৎপাদনে তুরস্ক বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে পরিচিত। তুরস্ক থেকে এই সম্ভাব্য ক্রয় দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পাবে আধুনিক ও বহুমুখী সাজোয়া প্ল্যাটফর্ম। আধুনিক যুদ্ধে নিয়ম একটাই, আকাশ যার জয় তার। ইউরোপীয় চাক শক্তির অদ্ভুত ইউরোফাইটার টাইফুন এখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার নতুন স্বপ্ন। মেটিওর মিসাইল আর সেন্সর ফিউশনে সুসজ্জিত এই যুদ্ধবিমান যুক্ত হওয়া মানেই বিশ্বমঞ্চে বাংলাদেশের এক অপরাজেয় শক্তির ঘোষণা। টাইফুন কেবল একটি বিমান নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের নতুন রক্ষা কবচ। শাহেদ 136 ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ড্রোনের নাম। এটি নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্নিরীক্ষণ করেছে বলে দাবি করা হচ্ছে, কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনের নতুন ভাবে ভাবতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক অস্ত্রবাজারে প্রভাবশালী অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনের শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ লয়টারিং মিউনিশন একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আকারের ছোট, তুলনামূলকভাবে কম খরচের এবং প্রযুক্তির প্রদর্শনীর চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়ে নির্মিত এই ড্রোন আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। স্থানীয়ভাবে তৈরি একটি প্ল্যাটফর্মে থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হওয়া পর্যন্ত এর দ্রুত উত্থান বিশ্বের শীর্ষ সামরিক শিল্পগুলোকে সরাসরি অনুকরণে যেতে বাধ্য করেছে, যা বৈশ্বিক কৌশলগত হিসাবে বদলের ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহেদ 136 এর নকশাগত দর্শন। মাত্র 50 হর্স পাওয়ারের একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, প্রায় 40 কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা এবং আনুমানিক 2000 কিলোমিটার পাল্লার মতো বৈশিষ্ট্যগুলো এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে জটিলতার চেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র $20,000 থেকে $50,000 হওয়া এটি এমন এক
অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে, যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচে ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। শাহেদ ড্রোনের প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ হলো, দেশের পরাশক্তি একসময় ইরানকে গণ্য বা গ্রান্তিক শক্তি হিসেবে দেখত, তারাই এখন এই ড্রোন গ্রহণও অনুকরণ করছে। যুক্তরাষ্ট্র যাদের দীর্ঘদিনের নীতি ছিল এখানে উদ্ভাবিত বা নিজস্ব উদ্ভাবন নির্ভর ব্যবস্থা, পেন্টাগনের স্করপিয়ন স্ট্রাইক টাস্ক ফোর্সের মাধ্যমে এর নিজস্ব রিভার্স ইঞ্জিনিয়ার্স সংস্করণ চালু করেছে। ইরানি মডেলের কাছাকাছি দাবির তৈরি এবং ঝাঁকপথ্য হামলার জন্য উপযোগী এই নতুন ব্যবস্থা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। খরচ সাশ্রয়ী শাহেদের কারণে ওয়াশিংটনের বিস্তৃত ব্যয়বহুল প্রযুক্তিগত সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন ডেভেলপারদের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি রাশিয়া তার জেরান-2 সংস্করণে অন্তর্ভুক্ত করেছে ইরান উদ্ভাবনাগুলিকে। উন্নত ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার উপকরণ, এআই সক্ষমতা এবং উন্নত অ্যান্টি-জামিং অ্যান্টেনা সহ সংস্করণটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বহুস্তর যুদ্ধ বিমান প্রতিরক্ষা পরিবেশে খাপ খাচ্ছে। ইরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে না দেওয়া ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও কঠোর প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন কখনোই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত বা পুনর্গঠন করতে না পারে, এটি ইসরায়েলের কর্তব্য। একটি বিরল প্রকাশ্য ভাষণে বার্নিয়া বলেন, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক চুক্তি বা নজরদারি ব্যবস্থা পুনরায় চালু হলেও ইসরায়েল শুধু বাহ্যিক নিশ্চয়তার ওপর নির্ভর করতে পারে না। জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েল স্বাধীনভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে। তার মতে, ইরান এখনও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য হিসেবে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত জ্ঞান ও অবকাঠামো অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে তেহরান অতীত কয়েক বছরে অর্জিত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে আবারও পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কার্যক্রম শুরু করতে পারে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। মোসাদ প্রধান আরও জানান, বিগত বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম ইরানের পারমাণবিক অগ্রগতি ধীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদিও তিনি কোনো অপারেশনাল বিস্তারিত দেননি। তার ভাষায়, গোয়েন্দা তথ্য, প্রতিরোধ এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ এই তিনটি ইসরায়েলের কৌশলের মূল স্তম্ভ। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও ভবিষ্যৎ কূটনীতি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক চলছে। বার্নিয়ার মন্তব্য স্পষ্ট করে দেয়, পারমাণবিক অস্ত্রধারী ইরান ইসরায়েলের জন্য একটি রেড লাইন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে।